দর্শক আমন্ত্রণ সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। প্রতিদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরি। আমরা নিউজের মাধ্যমে ঘটনা তো আপনাদের কাছে তুলে ধরি, ফেসবুক লাইভের মাধ্যমে সেই নিউজের পেছনে আরও কিছু ঘটনা থাকে বা আরও কিছু ব্যাখ্যা থাকে, সেই ব্যাখ্যাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আজকে তেমনই একটি লোমহর্ষক ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। আমাদের আজকের যে আয়োজন তার নাম আমরা দিয়েছি সামাজিক অবক্ষয় ও অপরাধ। তো কী ধরনের সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছি বর্তমান সমাজে এবং কী ধরনের অপরাধ হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানানোর আগে চলুন আজকে এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, সেই প্রতিবেদনটি আগে দেখে আসি। 2 বছর আগে ধামরাইয়ের প্রত্যন্ত এলাকায় ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। মরদেহটি ছিল অটোরিকশা চালক সাইদুর রহমানের। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার। তিনি জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পরকীয়া প্রেমে বাধা এবং অর্থের লোভে অটোরিকশা ছিনতাই। পিবিআই জানায়, আলমগীর, জুয়েল এবং সদর আলী ওরফে সোহরাব পরিকল্পনা করেন সাইদুরকে সরিয়ে দেওয়ার। পরিকল্পনা অনুযায়ী গান শোনার কথা বলে এক রাতে সাইদুরের অটোরিকশায় ধামরাইয়ের এক প্রত্যন্ত এলাকায় যান তারা। ফেরার পথে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় সাইদুরকে। পরে তার অটোরিকশাটি বিক্রি করে দেওয়া হয় 50,000 টাকায়, আর এ টাকা ভাগাভাগি করে নেন 3 হত্যাকারী। জুয়েল নিয়েছেন হচ্ছে আপনার সদর আলী স্ত্রীকে, আবার তখন থাকে ভিকটিম আলমগীর আর আলমগীর স্ত্রী। আর এই সদর আলী, আলমগীর, জুয়েল একসঙ্গে বসবাস করতেন। জুয়েল যেহেতু চলে গেছেন পালিয়ে, তো বাকি থাকেন হচ্ছে সদর আলী আর আলমগীর। এই সদর আলী আলমগীর আবার ট্রাই করেন যে সাইদুরের স্ত্রীকে ভাগানোর জন্য। তদন্তভার হাতে পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় 2 বছরের মাথায় প্রথমে সদর আলী ও তার দেয়া তথ্য ও সহযোগিতায় পিবিআই গ্রেফতার করে আলমগীরকে। আমরা ওনাদেরকে ধরবার জন্য এই দীর্ঘ সময় অনেকবার অভিযান পরিচালনা করেছি। ওনারা খুব ঘন ঘন স্থান পরিবর্তন করতেন এবং কোনো ডিজিটাল ডিভাইস ইউজ করতেন না। করলেও মানে খুব পার্শিয়ালি করতেন, করে ওটা চেঞ্জ করতেন অথবা ওটা রেখে অন্য কারো নাম্বার দিয়ে কথা বলতেন। ঘটনায় জড়িত জুয়েল এখনো পলাতক, তাকে ধরার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পিবিআই। তো ওনারা দুইজন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটি দেখছিলেন এই প্রতিবেদনে, এখানে এই প্রতিবেদনে যিনি মূল ভিকটিম তার নাম সাইদুর রহমান। তিনি পেশায় একজন অটোরিকশা চালক, থাকতেন ধামরাইয়ের আশেপাশে কোনো একটি এলাকায়। ঘটনার তারিখ যেমনটি এই প্রতিবেদনে প্রচার করা হয়েছে, ঘটনার তারিখ 27/11/2023 এবং পিবিআই যেটা আমাদেরকে জানিয়েছে যে দিবাগত রাতে অর্থাৎ 27 তারিখ থেকে 28 তারিখ সকাল হওয়ার যে সময়টুকু এর মাঝখানের যে অংশ, সেই অংশে গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং হত্যাকাণ্ডে পরবর্তীতে তদন্ত করে জানা গিয়েছে যে মোট জড়িত ছিল 3 জন। তো সেই হত্যাকাণ্ডটি কিভাবে ঘটেছে বা এটার ব্যাকগ্রাউন্ড কি, সেই বিষয়গুলো জানাবো আপনাদেরকে। তার আগে একটু চলে যেতে চাই পিবিআই আজকে সংবাদ সম্মেলনে যে বিষয়টি বলেছে। এখানে মূল বেশ কয়েকজন এই ঘটনায় বা এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বা একটি অপরাধ ঘটেছে বা সামাজিক অবক্ষয়ের কথা বলছি, এখানে বেশ কয়েকজন স্টেক হোল্ডার আছেন বা এখানে বেশ কয়েকটি চরিত্র আছে। সেই চরিত্রগুলোর সাথে আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এখানে একজন চরিত্র আছে, তার নাম সদর আলী ওরফে সোহরাব, আরেকজন আছে তার নাম জুয়েল, আরেকজন আছে তার নাম আলমগীর, এবং এখানে আরেকজন যিনি ভিকটিম পরবর্তীতে যাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে সাইদুর রহমান। এই 4 জন, তাদের মধ্যে 2 জন বিবাহিত এবং 2 জন অবিবাহিত। এই 4 জন তাদের স্ত্রী অর্থাৎ 2 জনের স্ত্রী সহ মোট 6 জন মিলেই কোনো একটি এলাকায় তারা বসবাস করতেন এবং তাদের মধ্যে অত্যন্ত সখ্যতা ছিল। তো এই যে সখ্যতা ছিল, তারা দৈনিক একে অপরের সাথে দেখা হতো, তারা তাদের সুখ দুঃখ ভাগাভাগি করত। সব মিলিয়ে সামাজিক যে একটি বন্ধন, সেই বন্ধনটি কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে ছিল তাদের মধ্যে। কিন্তু বিশেষ করে অপরাধ বিজ্ঞানীরা একটি কথা বলে থাকেন যে প্রায় প্রত্যেকটি মানুষের মধ্যেই হয়তো কোনো না কোনোভাবে অপরাধ করার একটি যে চেষ্টা বা একটি অপরাধ প্রবণ মন প্রত্যেকের মধ্যেই থাকে। কোনো একটি জিনিস তারা আসলে ট্রিগার করার প্রয়োজন হয়, তাহলেই সেই ব্যক্তির অপরাধ করার যে ইচ্ছাটা সেটা জাগ্রত হয়ে ওঠে বা কার্যত একটি অপরাধ সংঘটিত হয়। তেমনটি যে সামাজিক অবক্ষয়ের কথা বলছিলাম, এই ঘটনাতেও যেটি হয়েছে, এই 6 জন সামাজিক বন্ধনে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে তাদের দিন যাপন করছিলেন, কিন্তু এর মাঝেই হঠাৎ করে ব্যাঘাত ঘটে। এখানে একজন হঠাৎ করেই তিনি একটি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান এবং তার নাম হচ্ছে জুয়েল। জুয়েল এখানে সদর আলী ওরফে সোহরাবের স্ত্রীর সাথে একটি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান এবং অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রেক্ষিতে এক পর্যায়ে সে এবং অর্থাৎ জুয়েল এবং সোহরাবের স্ত্রী তারা 2 জন পালিয়ে যান।
এবং দীর্ঘ 6 মাস তারা পলাতক থাকেন। 6 মাস পরে আবার যদিও ফিরে আসেন, কিন্তু এর মাঝখানে এই যে সামাজিক অবক্ষয়ের কথা বলছিলাম, এর মাঝখানে আরেকটি ঘটনা উল্লেখ করার মতো আছে। যখন সোহরাবের স্ত্রী জুয়েলের সাথে পালিয়ে যায় এবং 6 মাস ধরে নিখোঁজ থাকে, সেই সময়টিতে যখন সোহরাব একা ছিল, তখন সোহরাব এবং আলমগীরের চোখ পড়ে সাইদুরের স্ত্রীর দিকে। তখন তারা নানানভাবে সাইদুরের স্ত্রীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করে এবং যতটুকু পিবিআই আজকে সংবাদ সম্মেলনে আমাদের বলেছে, এক পর্যায়ে সাইদুরের স্ত্রী সেই অনৈতিক সম্পর্কে জড়ানোর জন্য ইতিবাচক ভূমিকা রাখে, অর্থাৎ তাদের মধ্যে একটি অনৈতিক সম্পর্কের সূত্রপাত ঘটে, যা এক সময় সাইদুর জানতে পারে। এবং স্বাভাবিকভাবেই কোনো স্বামী যখন এই বিষয়টি জানতে পারবেন, তখন স্বাভাবিকভাবে তিনি বিষয়টি সহজভাবে নেবেন না। তিনি সেই সদর আলী ওরফে সোহরাব এবং আলমগীরের সাথে এই বিষয়টি নিয়ে তার উচ্চবাচ্য হয় এবং একটি ঝগড়ার সূত্রপাত হয় এবং তিনি খুব করে মানা করে দেন যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো বিষয়ে তারা আর না এগোয়। এবং এক পর্যায়ে তারাও সেটি স্বীকার করে নেয়, যদিও তাদের মনে কিন্তু একটি ক্ষোভ থেকে যায় যে সাইদুরের কারণে তারা তাদের যে অনৈতিক ইচ্ছা, সেই ইচ্ছাটিকে আসলে বাস্তবে রূপ দিতে পারেনি, বা বাস্তবে রূপ দেওয়ার হলেও সেটি আর খুব বেশি দূর তারা এগোতে পারেনি, যার প্রেক্ষিতে একটি ক্ষোভ তাদের মনে ছিল, যার বহিঃপ্রকাশ পরবর্তীতে ঘটেছে। তো সেই বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছে সেটির আগে আরেকটু জানাতে চাই। যে বিষয়টি বলছিলাম যে জুয়েল সদর আলী ওরফে সোহরাবের স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল, 6 মাস পরে জুয়েল সদর আলীর স্ত্রী তিনি আবার ফেরত আসেন এবং এক পর্যায়ে সামাজিক বৈঠকের মাধ্যমে সদর আলী ওরফে সোহরাব তার স্ত্রীকে আবার গ্রহণ করেন এবং তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন। অর্থাৎ তারা আবার যেমন আগে যেভাবে চলছিলেন সামাজিক যে বন্ধন, সে বন্ধনে তারা চলা শুরু করেন। কিন্তু এটি যে আসলে লোক দেখানো এবং এর ভেতরটা যে পুরোই ফাঁপা হয়ে গিয়েছে, সেটির বহিঃপ্রকাশ ঘটে পরবর্তীতে যখন সাইদুর রহমানকে হত্যা করা হয়। তো সাইদুর রহমানকে হত্যার যে প্ল্যান, সে প্ল্যানটি তারা করছিল মনে মনে, কারণ ছিল ওই যে সামাজিক অবক্ষয়ের কারণে তাদের মধ্যে যে একটি ক্ষোভ তৈরি হয়েছিল, যে অনৈতিক সম্পর্ক সাইদুর রহমানের কারণে সাইদুর রহমানের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক তারা চালিয়ে যেতে পারেননি এবং সাইদুর রহমান তাদেরকে এ বিষয়ে বকাঝকা করেছে, অত্যন্ত রূঢ় আচরণ করেছে। তার প্রেক্ষিতে তারা মনে মনে একটি পরিকল্পনা করে সাইদুর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, এবং এর সাথে যুক্ত হয় একটি আর্থিক লোভ। অর্থাৎ সাইদুর রহমান একটি অটোরিকশা চালাতো, ব্যাটারি চালিত অটোরিকশা। আমরা ইতিপূর্বে বহু ঘটনায় দেখেছি যে অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে সে অটোরিকশা বিক্রি করে দিলে একটি মোটামুটি ভালো অঙ্কের টাকা পাওয়া যায়, এবং এই ঘটনায়ও সেটি হয়েছে। সাইদুর রহমানকে হত্যা করে যখন অটোরিকশাটি বিক্রি করা হয়েছিল, তখন অটোরিকশার বিক্রয় মূল্য বাবদ 50,000 টাকা এই হত্যাকারীরা পেয়েছিল, যা 3 জন হত্যাকারী মিলে ভাগাভাগি করে নিয়েছিল। তো কিভাবে তারা ঘটনাটি এক্সিকিউট করে, অর্থাৎ বাস্তবায়ন করে, সেই বিষয়টি পিবিআই খুব সুন্দরভাবে বলেছে। এই পুরো ঘটনায় আসলে পিবিআইয়ের যে কৌশল, সে কৌশলের অবশ্যই সুনাম করতে হয়। যে 2 বছর আগের একটি ঘটনা আমরা ইতিপূর্বেও দেখেছি, যে বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলো ক্লুলেস, যে ঘটনাগুলো আসলে তদন্ত করে কোনো আশার আলো মিলছিল না, সেই তদন্তগুলো যখন পিবিআই দায়িত্ব পায়, তদন্তভার পায়, পরবর্তীতে আমরা বেশ কিছু ঘটনায় এমন দেখেছি যে পিবিআই খুব সুন্দরভাবে সে তদন্তগুলোর রহস্য উদ্ঘাটন করেন এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসেন, সাজা তাদেরকে দেওয়ার জন্য কার্যকর যে ব্যবস্থা, সে ব্যবস্থা তারা গ্রহণ করেন। এবং আমাদের একটি নিয়মিত অনুষ্ঠানও হয় সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটি হচ্ছে সময়ের অসঙ্গতি। আমরা পিবিআইয়ের বহু এ ধরনের ঘটনা বিভিন্ন সময় আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরেছি। তো আজকের ঘটনাটাও বলতে হয় যে 2 বছর আগে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং মরদেহ পাওয়ার পরে যখন পুরো বিষয়টি ক্লুলেস হিসাবে তদন্ত কোনোভাবে আর এগোচ্ছিল না, তখনই পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই তদন্তভারটি গ্রহণ করে পিবিআই, এবং পরবর্তীতে পিবিআই 2 বছরের মাথায় কিন্তু রহস্য উদ্ঘাটন করে এবং প্রথমে একজন, তারপরে আরেকজন, মোট 2 জন আসামিকে তারা গ্রেফতার করেছে। এবং তৃতীয় আসামির ক্ষেত্রে আজকে পিবিআই আমাদের জানিয়েছে যে তৃতীয় যে আসামি, সে আসামি হয়তো বিদেশে পালিয়ে গেছে, তারপরেও তারা খোঁজ খবর রাখছে কোনো না কোনোভাবে সে আসামি যখনই ফিরে আসে বা যদি বিদেশে পালিয়ে গিয়ে না থাকে, যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করার। তো হত্যাকাণ্ডের বিষয়ে যেমনটি বলছিলাম, যে হত্যাকাণ্ড যেভাবে ঘটানো হয়, গভীর রাতে তাকে একটি গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলে তার অটোরিকশাতেই 3 জন, অর্থাৎ জুয়েল, আলমগীর এবং সদর আলী ওরফে সোহরাব মিলে একটি গানের অনুষ্ঠানে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে শ্বাসরোধ করে ছুরিকাঘাত করে হত্যা করে
করে এবং পরবর্তীতে লাশ ফেলে তারা যে যার মতো চলে যায়। পরবর্তীতে যখন 2 বছর পরে পিবিআই তাদেরকে ধরতে পারে তখন একটি চাঞ্চল্যকর বিষয়ও সামনে আসে। এখানে যে আলমগীরের কথা বলা হচ্ছিল, তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায়, তার নামে কোনো এনআইডি কার্ড নেই, অর্থাৎ তিনি বাংলাদেশের নাগরিক হলেও তার নামে কোনো এনআইডি কার্ড নেই এবং তিনি যেই সিম কার্ডটি ব্যবহার করতেন, যেহেতু তার নামে কোনো এনআইডি কার্ড নেই, তার সিম কার্ডের এগেইনস্টে নির্দিষ্ট করে কোনো তার এনআইডি দিয়ে এই সিম কার্ড তোলাও হয়নি, যার প্রেক্ষিতে তাকে ধরতেও কিছুটা বেগ পেতে হয়েছিল। কিন্তু যেটি বলছিলাম যে পিবিআইকে আসলেই ধন্যবাদ জানাতে হয়। পিবিআই অত্যন্ত সুচতুরভাবে তাদের যাবতীয় যে কৌশলগুলো রয়েছে সেই সবগুলো কৌশলের প্রয়োগ ঘটানোর মাধ্যমে এই এনআইডিবিহীন যে মানুষটি, সেই মানুষটিকেও গ্রেফতার করে এবং পরবর্তীতে তারা দুজনেই, যে দুজনের কথা আমরা বলছিলাম গ্রেফতার হয়েছে, সদর আলী ওরফে সোহরাব এবং আলমগীর, তারা দুজনেই কিন্তু একে অপরের দোষ স্বীকার করে আদালতের কাছে 164 ধারায় জবানবন্দিতে তারা জবানবন্দি দিয়েছেন। এই যে আমি একটু আগে দেখানো হচ্ছিল যে দুজন আসামির, এখানে যিনি তরুণ বয়সের তার নাম হচ্ছে আলমগীর, তার বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুরে, এবং তুলনামূলক যিনি বয়স্ক ব্যক্তি তার নাম হচ্ছে সদর আলী ওরফে সোহরাব। তো এভাবেই করে আসলে পিবিআই খুব সুন্দরভাবে এই যে হত্যাকাণ্ডের ঘটনার রহস্য তারা উদ্ঘাটন করেছেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যে এই বিষয়বস্তু নিয়ে আমি আজ আলোচনা করছিলাম যে সামাজিক অবক্ষয়, সেই সামাজিক অবক্ষয়ের বিষয়টি তারা তুলে এনেছেন এবং শুরুতেই পুলিশ সুপার তিনি এই বিষয়টি নিয়ে বলেছেন যে অত্যন্ত দুঃখজনকভাবে সামাজিক অবক্ষয়ের বিষয়টি সকল স্তরেই ছড়িয়ে যাচ্ছে এবং এটি আসলে এখন আর কোনো ধনী গরিব কোনো কিছুই বাছ বিচার করছে না, যে যেখানে যেভাবেই পাচ্ছে সামাজিক অবক্ষয়ের, অনেকেই সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছেন এবং এই সামাজিক অবক্ষয় আসলে সকল স্তরেই ছড়িয়ে গেছে, যার প্রেক্ষিতে অপরাধের মাত্রা বেড়েই চলছে। তো এই যে আজকের যে প্রতিবেদনটি, এই প্রতিবেদনটি প্রচারের উদ্দেশ্য এবং এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সচেতন করা। কারণ এই সামাজিক অবক্ষয়ের যে জাল সেটি কিন্তু আপনার চারপাশেই বিস্তৃত আছে। আমরা যদি সচেতন না হই তাহলে কোনো না কোনোভাবে হয়তো এই জালের শিকার আমরা হতেও পারি। কাজে আমরা যদি সচেতন থাকি, আপনারা যদি সচেতন থাকেন, হয়তো এ ধরনের অপরাধের শিকার হওয়া থেকে আমি, আপনি, আপনারা প্রত্যেকেই নিরাপদ থাকতে পারবো। তো এ ধরনের আরও বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরব নিউজের মাধ্যমে, ফেসবুক প্রতিবেদনের মাধ্যমে। আজকে যে অনুষ্ঠানটি করছি ফেসবুক লাইভের মাধ্যমে, সময় টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।